ইন্দুবালাকে কোনোদিন কাঁদতে দেখেনি তার ছেলে মেয়েরা। যেটা মুখ দিয়ে বলেছেন সেটাই করেছেন, যা চেয়েছেন সেটাই করতে হয়েছে ছেলে মেয়েদের। ছোট থেকে তাই বড় অনুশাসনে মানুষ হয়েছে তারা। পান থেকে চুন খসার জো ছিল না। নিয়মিত স্কুলে গিয়ে খোঁজ খবর নিতেন ইন্দুবালা। বাড়িতে রেখেছিলেন পড়ানোর জন্য মাস্টার। ছেনমিত্তির লেনে পূব দিকে যে স্কুলটা আছে সেটা নাকি সরকারি। ওখানে টাকা পয়সা তো লাগেই না, তার উপরে আবার দুপুরবেলা চারটি খেতে দেয়। ওই স্কুলের এক অঙ্কের স্যার মাঝে মাঝেই ইন্দুবালার হোটেলে ভাত খেতে আসতেন। ইন্দুবালা তার কাছ থেকে সব নিয়ম নীতি শুনে স্কুলে চলে গিয়েছিলেন নিজেই। 2 ছেলেকে সেই স্কুলে ভর্তি করিয়েছিলেন। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব কল্লোল লাহিড়ীর লেখা একটি বিখ্যাত উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল। গল্পটির প্রথম প্রকাশ জুলাই 2020। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন মেঘলা ভট্টাচার্য। বইটির উৎসর্গে লেখক লিখেছেন ঠাম্মা, মণি, দিদা, রাঙা বড়মা আর মা। এছাড়াও বাংলার সেই সব অসংখ্য মানুষদের যাদের হাতে এখনো প্রতিপালিত হয় আমাদের খাওয়া দাওয়া, জিভে জল পড়ার ইতিহাস। তবে গল্প শোনার আগে যারা এখনো অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি কল্লোল লাহিড়ীর লেখা বিখ্যাত উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল। আজকে শুনবেন গল্পটির 4র্থ পর্ব। জ্যোৎস্নাময়ীর কোনো ছবি ইন্দুবালা দেখেননি। একমাত্র ফ্রেমে উইয়ে কাটা আলতা রাঙানো পায়ের 2টো ছাপ ছাড়া। ঠাম্মা সেখানেই চন্দন দিত, সন্ধে দেখাত। তার শাশুড়ি শিখিয়ে দিয়েছিল নাকি এইসব। আর মাঝে মাঝে সেই লোহার কড়াই সিন্দুক থেকে বেরোলে গল্প হতো জ্যোৎস্নাময়ীর। কই রে ইন্দু, নিয়ে আয় হলুদের কৌটাটা। ঠাম্মা হাঁক পারে। বেলা যে অনেক হলো, ভাইকে পাঠায় পাশে ভবেশদের বাড়িতে কাঁচা লঙ্কা আনতে। ইন্দুবালারা গামছা দিয়ে যে চিংড়ি ধরেছে সেগুলো দিয়ে আজ ঠাম্মা রান্না করছে চিংড়ির হলুদ গালা ঝোল। কিন্তু এই গল্পের সাথে বাড়িতে পুকুর না থাকার কি সম্পর্ক? প্রশ্ন করে ইন্দুবালা। দাও দেখি আমি একটু নাড়ি ঝোলটাকে। ইন্দুবালা ঠাম্মার হাত থেকে খুন্তিটা নিয়ে নাড়তে থাকে এদিক থেকে ওদিকে ঝোলটাকে। চিংড়িগুলো সেই হলুদ ছোপা ঝোলে কেমন যেন ডুব সাঁতার দিতে দিতে ভেসে ওঠে। ওই দেখো না, শেফালিরা কি সুন্দর বাড়ির পুকুরেই জারিয়ে রাখে মশারির জালে চিংড়িগুলো। মনিরুল তো আরও বুদ্ধি করে পাটকাঠি দিয়ে সরজাল করে। অল্প অল্প করে পুকুরের মধ্যেই জমায় মাছগুলো। তারপর একদিন চিংড়ি খাওয়ার উৎসব হয়। আর তুমি কিনা মাটির হাঁড়িতে জারিয়ে রাখতে বলো চিংড়িগুলোকে। ওইটুকু হাঁড়িতে আর কতটুকুই বা ধরে। একদম ভালো লাগে না ইন্দুবালার। বসদের মতো যদি তাদেরও একটা পুকুর থাকতো, নয়তো শেফালিদের মতো অন্তত একটা ডোবা, কি মজাই হতো তাহলে। টকবক করে ফুটতে থাকা ঝোলে আরও 2টো লঙ্কা দিয়ে ঢাকনা দেয় ঠাম্মা। পুকুর নেই বলে তার নাতনির বড় দুঃখ। তারও যে ভয় ছিল না তেমনটা তো নয়। পুকুর হলো গেরস্থের লক্ষ্মী। মাছটা, শাকটা, জলটা তা থেকে যেমন পাওয়া যায় ঠিক তেমনি চাপড়া ষষ্ঠীতে কাঁঠাল পাতায় সিন্নি ভাসাতে, ইতু পুজোয় ঘট বিসর্জন দিতে, বাস্তু পুজোয় জল পুজো করতে, বিয়েতে জল সইতে একটা নিজের পুকুর থাকবে না তাও কি করে হয়? কিন্তু ওই যে অদৃষ্ট। যাও,
তোমার কাছে আর কোনো গল্প শুনবো না, চিৎকার করে ইন্দুবালা। তার ভাইও ঠাম্মার আঁচল ধরে বলে, দিদি কাঁদছে ঠাম্মা, বলো না পুকুরের গল্পটা। জ্যোৎস্নাময়ীও কাঁদত সারাক্ষণ। এই নদীনালার বর্ষাকালে সংসার পাততে এসে চোখের জলে নাকের জলে হচ্ছিল সে। নবদ্বীপে ছিল বাবার পাকা বাড়ি, লোহার ঘেরানো সিঁড়ি, আর খুলনার অজগা কোলাপোতাতে শ্বশুরের মাটির বাড়ি, মাটির দাওয়া, উঠোন ভর্তি পাশের বাড়ির পুকুরের জল, সাপে কামড়ানোর মতো সব ভয়ঙ্কর গল্প। লম্ফ জেলে কোনো রকমে রান্না করে জ্যোৎস্নাময়ী সন্ধে হতে না হতেই বেড়ার দিকে উঠোনের শেষ ভাগে কাদের যেন চোখ জল জল করে ওঠে। ওরা কি সব ভূতপ্রেত? পাশের বাড়ির বিধবা বউ রাধারানী এসে বলে যায়, মোটেই না, ওগুলো সব শেয়াল। সন্ধে হতেই খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। সাবধানে থেকো বউ, ওরা পারলে মানুষ তুলে নিয়ে যায়। আতকে ওঠে জ্যোৎস্নাময়ী। বিশম্ভর অনেক রাতে রোগী দেখে একা একা বাড়ি ফেরে। তার যদি কিছু হয়ে যায়, শেয়ালে যদি ধরে, সাপে যদি কাটে, চিন্তায় চিন্তায় কেমন যেন শুকিয়ে যেতে থাকে জ্যোৎস্নাময়ী। এইদিকে বর্ষা গিয়ে শরৎ আসে, শরৎ গিয়ে হেমন্ত। শরীর ঠিক হয় না তার। গায়ের লোক বলে, হাওয়া লেগেছে বউয়ের, পীরের কাছে যাও। বিশালক্ষী তলায় মাঝে মাঝে আসে কত পীর, কত সাধু সন্ন্যাসী। এদের একটু বিশ্বাস করে না বিশম্ভর, যত বুজরুকি। কিন্তু জ্যোৎস্নাময়ীর মন চায় একবার অন্তত যাক সে। এতদিনে পেটেও তো এলো না কোনো সন্তান। কেন? কোন কারণে? এর মধ্যে গ্রামে এলো এক জল বাবা। কত শত পাহাড় ডিঙিয়ে অনেক মন্ত্রতন্ত্র পড়ে সে নাকি জলে মুখের ছায়া দেখে সব বলে দিতে পারে। রাধারানী দিল খবরটা ইন্দুবালাকে। তাজ্জব সব কথা বলে নাকি লোকটা। দরকার পড়লে বাঘে গরুতেও এক ঘাটে জল খাওয়াতে পারে। একদিন বিশম্ভর যখন সদরে গেছে ওষুধ কিনতে, জ্যোৎস্নাময়ী পাশের বাড়ির রাধারানীর সাথে বেরিয়ে পড়ল। বিশালক্ষী তলায় সেদিন ভিড় ছিল কম। বেদির ওপর বসে এক ভিন দেশের সাধু। তিনি অনেকক্ষণ ধরে জ্যোৎস্নাময়ীকে দেখলেন। পেতলের সরার মধ্যে জল নিয়ে এগিয়ে পিছে মুখায়াব দেখলেন, আর তাকে চমকে দিয়ে নানা রকমের কথা বলতে শুরু করলেন। যেমন তার মায়ের মৃত্যু হয়েছিল বাড়ির মধ্যে পুকুর পাড়ে বজ্রাঘাতে। দিনটা ছিল সোমবার। এটা একমাত্র জ্যোৎস্নাময়ী ছাড়া এই গ্রামের কারোর জানার কথা নয়। এমনকি বিশম্ভরকেও সে কোনোদিন গল্প করেনি। সাধু ভুরো নাচিয়ে বলে, নদীতে স্নান করার সময় গায়ে উঠেছিল চিংড়ি। আতকে ওঠে জ্যোৎস্নাময়ী। সব সত্যি যে? সাধু জানতে চায়, বল কি দিবি? নিদান বলে দেব, সব বিপদ কেটে যাবে। জ্যোৎস্নাময়ী হাতের বালা খুলে দিয়েছিল। সাধু খুশি হয়ে বলেছিল, তোর বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে উপছায়া, পাপ। বাড়িতে একটা নতুন প্রাণের সঞ্চার কর, যাতে অন্য নতুন প্রাণ আসতে পারে। এই নতুন প্রাণটা কি হতে পারে সেটা বুঝতে পারে না জ্যোৎস্নাময়ী। স্বামীকেও বলা যায় না। যদি শোনেন সাধুসন্তের কাছে যেতে শুরু করেছে তার বউ, তাহলে বাড়িতে কুরুক্ষেত্র হয়ে যাবে। রাধারানী একদিন দুপুরে পান খেতে এসে বুদ্ধি দেয়, যদি বউ বাড়িতে একটা নতুন ডোবা করিস, সেটাও তো একটা নতুন কিছু করা হয়। বুদ্ধিটা ফেলতে পারে না জ্যোৎস্নাময়ী। স্বামীকে বলে, অন্যের পুকুরে যেতে তার বড় সমস্যা। কেমন লজ্জা লজ্জা করে। নিজের বাড়িতে যদি একটা পুকুর থাকত, নিদেন পক্ষে একটা ডোবা। বিশম্ভর রাজি হয়ে যায়। তারও অনেক দিনের শখ নিজের বাড়িতে একটা পুকুরের। জলাশয় শুভর প্রতীক, কল্যাণকর। পুকুর কাটানোর দিনক্ষণ দেখা হয়, সে মহা ঝক্কির ব্যাপার। এত সব জানত না জ্যোৎস্নাময়ী। ভূমিকে পুজো করে
পূর্বপুরুষের আশীর্বাদ নিয়ে প্রথম মাটি কাটা হয়। একদিনেই অনেকটা মাটি গোল করে কেটে ফেলে লোকজন। বাড়ির চারপাশটা যেন মেলার মতো মনে হয়। সেদিন হঠাৎ রাতে বৃষ্টি নামে, কড়কড় করে বাজ পড়ে, আর সে কি ঝড়! অনেক ভোরে জ্যোৎস্নাময়ীর ঘুম ভেঙে যায়। পাশ ফিরে দেখে বিশম্ভর অকাতরে ঘুমোচ্ছে। হঠাৎ যেন তার মনে হয় জলের কলকল আওয়াজ। প্রথম দিনের পুকুর কাটাতেই ভর্তি হয়ে গেল নাকি? জল দেখতে উঠে পড়ে জ্যোৎস্নাময়ী। আধখোরা পুকুরের সামনে এসে থমকে দাঁড়ায়। কোথায় জল? শুকনো খটখটে মাটি, আর সেই হা করা বিশাল মাটির গর্তে পড়ে আছে সাদা থান পরা পাশের বাড়ির বিধবা রাধারানী, যার মুখের একদিকটা খুবলে নিয়ে গেছে শিয়াল। বাতাস ভারী হতে থাকে, ফিসফিস করে যেন কারা কথা বলে চারপাশে। পেছন ফিরতেই জ্যোৎস্নাময়ী দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে কবেকার মরে যাওয়া তার মৃত মা। জানতিস না খুকু, পুকুর ঘাটে বজ্রাঘাতে মরণ হয়েছিল আমার? আতকে ওঠে জ্যোৎস্নাময়ী। চোখ মেলে দেখে ঘুমাচ্ছিল সে। পাশে বিশম্ভর নেই। বিভৎস স্বপ্নের রেশ নিয়ে দালানে এসে বুঝতে পারে কাজ বন্ধ রেখেছে মাটি কাটাইয়ের লোকেরা। পাশের বাড়ি থেকে কান্নার সুর ভেসে আসছে। বিধবা রাধারানী ভোরবেলায় মারা গেছে ভেদ বমিতে। পুকুর কাটানো বন্ধ করে দিল বিশম্ভরের গায়ের লোকজন। বাধা পড়েছে কাজে। মাটি কাটার লোকগুলো ফিরে গেল। তারও অনেক পরে বাড়ির পূব দিকে বিশম্ভর একটা কুয়ো খনন করেছিল। ততদিনে অবশ্য তার ছেলে মেয়েতে সংসার ভরে উঠেছে। এই গ্রামে সেই প্রথম কুয়ো, যে কুয়োতে ইন্দুবালার ভাই একটা কচ্ছপ পুষেছিল। নাম রেখেছিল কুমড়ো। ওপর থেকে মুড়ি দিলে কুমড়ো ভেসে উঠত। ছোট্ট হা করে জলে ভেজা মুড়িগুলো গিলে গিলে খেত। ঠাম্মার কর্ম অবতারের গল্প হয়তো মনে ছিল তার। সবাই আজ একটু তাড়াতাড়ি স্নান সেরে আসে। বাবা, ইন্দু ভাই, মাকেও বসে যেতে বলে ঠাম্মা। গরম ভাতের সাথে আজ যে শুধু চিংড়ির হলুদ গালা ঝোল, সেই কবেকার গল্প হয়ে যাওয়া জ্যোৎস্নাময়ীর লোহার কড়াই। লোহার কড়াই ইন্দুবালার হোটেলেও আছে, কিন্তু জ্যোৎস্নাময়ীর মায়ের কড়াইয়ের মতো নয়। তিনি যদি তার মায়ের সব বাসনগুলো নিয়ে আসতে পারেন, তাহলে ইন্দুবালাই বা পারবেন না কেন? লক্ষ্মী তার চোখ গোল্লা পাকিয়ে বলেছিল, হ্যাঁ ঠিকই তো, নিয়ে আসলি না কেন ওগুলো? ইন্দুবালা হাসেন। তখন কি করে জানবেন এই এত বড় হোটেল হবে তার? লক্ষ্মী বলে এক মাছওয়ালি বন্ধু হবে, তিনটে ছেলে মেয়ে নিয়ে অকালে বিধবা হবেন, আর কোথাও কোনোদিন যাওয়ার জায়গা থাকবে না, এমনকি বাপের বাড়িও না। থম মেরে বসে থাকেন ইন্দুবালা। কিন্তু আজ লক্ষ্মীও বা কোথায়? কেউ কোথাও নেই। আর যখনই মনে হয় কেউ নেই, তখন যেন আর শরীর চলে না ইন্দুবালার। কিন্তু ইন্দুবালার ওপরওয়ালা একজন আছেন। তিনি বাতাসের সাথে ভেসে ভেসে বেড়ান। গরম তেলের ওপর কালো জিরের ফোড়ন পড়তেই চরবর করে ওঠেন তিনি। রান্নার নানা রকমের সুবাস পাঠিয়ে লোক জড়ো করেন। ইন্দুবালার তখন আর একা থাকা হয় না। কিংসুক হোস্টেল উজিয়ে ছেলেমেয়ের দলকে তো নিয়ে এসেছেই। চিংড়ি মাছের হলুদ গালা ঝোল খেতে সেই কত দূর থেকে ডাক্তার হোস্টেলের ছেলে মেয়েগুলো এসেছে। তাদের মধ্যে কলমি শাক বিক্রি করা বউটাও ছিল। কাসুন্দি দিয়ে কলমি শাক মাখার সময় ইন্দুবালা তার চোখে জল দেখেছেন। আহা, ওরও বড় পুকুরের শখ ছিল গো, ঠিক ইন্দুবালার মতোই। ওর যেন একটা বড় পুকুর হয়, এই মনস্কামনা করার সাথে সাথেই মেঘ ডেকে উঠল। মুষলধারায় বৃষ্টি নামল। রেডিওতে এক
ছোকরা জকি দুগলি গান শুনিয়ে বললে, অবশেষে বর্ষা নামল শহরে। ইন্দুবালা বিকেলের উঠোনে ঠায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজলেন। মনে হলো তার সাথে যেন ভিজছে গ্রামের ভিটেখানাও, ভিজছে পুইয়ের মাচা, ডালিম গাছ, গন্ধরাজ লেবু, কালনার আতা, নারকেল গাছে জড়িয়ে ওঠা চুই ঝাল। এখনো সেখানে জল থই থই করে কিনা কে জানে। গামছা দিয়ে কেউ কি আর চিংড়ি মাছ ধরে? তার হলুদ গালা ঝোল হয়? বৃষ্টির জলে ডুব দিতে থাকেন ইন্দুবালা অনবরত। মনে মনে প্রার্থনা করেন, এই ডুবের যেন শেষ না হয় ঠাকুর, কোনো দিন শেষ না হয়। ধনঞ্জয় বাজার থেকে এনেছে গোটা 10 নারকেল, কিলোটাক খোয়া ক্ষীর, চিনি, ছোট এলাচ আনতে ভুলে গেছে। যত বয়স বাড়ছে ধনঞ্জয়ের, ভুল হচ্ছে তত। এই নিয়ে সকালে ইন্দুবালার সাথে কথা কাটাকাটি হয়েছে, ছোটখাটো ঝগড়াও। পুজো এলেই ইন্দুবালার মন ভালো থাকে না, কেমন যেন খিটখিটে হয়ে যায়। পই পই করে ধনঞ্জয় বলেছিল, মেয়ে ডাকছে এত দূরে, মেয়ে ডাকছে এত করে, ঘুরে এসো। ইন্দুবালার ছোট মেয়ে থাকে ব্যাঙ্গালোরেই। এবছরেই তাদের সেখানকার পাঠ উঠবে। জামাই চলে যাবে ইউক্রেনে। মেয়ে তার ছেলেপুলে নিয়ে এসে উঠবে দিল্লি, শ্বশুর বাড়িতে। তারপর সেখান থেকে সোজা স্বামীর কাছে। তাই ওরা বারবার বলছিল একবার আসতে, একটু থেকে যেতে তাদের সংসারে। কিন্তু ইন্দুবালা ছেনমিত্তির লেনের এই বাড়িটা ছেড়ে কোথাও কোনোদিন যাননি। তার যাওয়ার জায়গাও ছিল না। চিলেকোঠার ছাদ থেকে বাড়ির পেছনের বাগান, হোটেলের রান্নাঘর, খাবার ঘর, রাস্তার ওপারে কাশির মুদির দোকান, বড়জোর সকালের রেল লাইনের পাশের বাজার। এইটুকু ভৌগোলিক আলো ছায়ার মধ্যে ইন্দুবালা নিজেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিলেন। কেন রেখেছিলেন? বাইরে যেতে ভয় করত কি তার? মোটেই না। ফুরসত পেতেন না অন্য কোথাও যাওয়ার। প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত ছেলে মেয়েদেরও কোথাও যেতে দেননি তিনি। আগলে রেখেছিলেন কঠিন কঠোর শাসনে। কারণ তিনি জানতেন এই মল্লিক বাড়ির রক্ত খারাপ। একটু আলগা দিয়েছ কি সবাই মাস্টার রতনলাল মল্লিক তৈরি হবে। ইন্দুবালা তাই তাদের কবেকার খুলনার বাড়িতে বসা দাদুর টোলটাকে ওপরের ঘরে গড়ে তুলেছিলেন নিজের মতো করে। ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এক পূব বাংলার বিধবা যখন হোটেল চালাচ্ছে, তখন তার বাড়ি থেকে ভেসে আসছে কচি গলায় পড়ার আওয়াজ। ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি, চেয়ে চেয়ে চুপ করে রই, তেপান্তরের পার বুঝি ওই। বড় ছেলে হারিকেনের আলোয় পড়ছে সহজ পাঠ, মেজ ছেলে স্লেটে লিখছে অ আ ক খ, ছোট মেয়ে কাঁথায় শুয়ে ঘুমোচ্ছে অকাতরে। জাগলেই দাদারা কেউ না কেউ তাকে দুধ খাইয়ে দেবে। আর ইন্দুবালা তখন দুটো গনগনে উনুনের সামনে, কোনোটাতে ফুটছে সোনামুগের ডাল, কোনোটাতে বা ভাত। বোনকে বেশ খানিকটা বড় করে তুলেছিল দাদারাই, তাই বোন মায়ের থেকেও দাদাদের ন্যাওটা বেশি, সেই ছোট থেকেই। দাদারাও বোন বলতে প্রাণ। তিনজনের বড় হয়ে ওঠাটা একে অন্যকে অবলম্বন করে। তার মাঝে খাড়া হয়ে বট গাছের মতো আছে যেন মা। ঝুরির সাথে বট গাছের যেমন সম্পর্ক, ঠিক তেমনই ছিল ওর ছেলে মেয়েরা। মা আছে জানলে ওরা নিশ্চিন্ত হতো, আর ইন্দুবালা নিশ্চিন্ত হতেন ওদের সারাক্ষণ চোখের সামনে দেখে। খুব যে হুজ্জতি ওরা করত তেমনটা নয়, সেই সময়েও ওরা পেত না। ছোট থেকেই ওরা জেনে এসেছে ওদের মা বাবা একজনই, আর তিনি হলেন ইন্দুবালা, যার আবার একটা হোটেল আছে। সেই হোটেল না চললে ওদের ভাতও জুটবে না।
কেমন করে যেন ফুস মন্তরের মতো কানে ঢুকিয়ে দিতে পেরেছিলেন ইন্দুবালা। তাই ছোট থেকেই ওদের চাহিদা ছিল খুব কম। মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যেতেন ইন্দুবালা। ওরা যখন একটু একটু করে বড় হচ্ছিল, ওদের দেখে ইন্দুবালার নিজের ছোটবেলার কথা মনে পড়ত। নিজেও তো ভাইকে একদিকে দিদি আর একদিকে মায়ের মতো করে বড় করে তুলেছিলেন। তবুও যেটুকু স্নেহপরশ শীতের হিমের মতো তাদের গায়ে লেগে থাকত, এই বাচ্চাগুলোর কপালে তা জোটেনি। সেই স্নেহ কোমলতা ইন্দুবালা নিজের শরীরের অন্তঃপুরে লুকিয়ে রেখেছিলেন। কখনো কোনো দুর্বলতার মুহূর্তেও তিনি প্রকাশ করেননি। ইন্দুবালাকে কোনোদিন কাঁদতে দেখেনি তার ছেলে মেয়েরা। যেটা মুখ দিয়ে বলেছেন সেটাই করেছেন, যা চেয়েছেন সেটাই করতে হয়েছে ছেলে মেয়েদের। ছোট থেকে তাই বড় অনুশাসনে মানুষ হয়েছে তারা। পান থেকে চুন খসার জো ছিল না। নিয়মিত স্কুলে গিয়ে খোঁজ খবর নিতেন ইন্দুবালা। বাড়িতে রেখেছিলেন পড়ানোর জন্য মাস্টার। ছেনমিত্তির লেনে পূব দিকে যে স্কুলটা আছে সেটা নাকি সরকারি। ওখানে টাকা পয়সা তো লাগেই না, তার উপরে আবার দুপুরবেলা চাড্ডি খেতে দেয়। ওই স্কুলের এক অঙ্কের স্যার মাঝে মাঝেই ইন্দুবালার হোটেলে ভাত খেতে আসতেন। ইন্দুবালা তার কাছ থেকে সব নিয়ম নীতি শুনে স্কুলে চলে গিয়েছিলেন নিজেই। 2 ছেলেকে সেই স্কুলে ভর্তি করিয়েছিলেন। ছেলেদের হাতে ধরে শিখিয়েছিলেন ঘরের কাজ, রান্নাবান্না, কাপড় কাচা, বাসন মাজা। ধনঞ্জয়ের সহ্য হতো না। ওইটুকু ছোট ছোট হাতে ছাই কাটবে মা? ইন্দুবালার জবাব ছিল, না হলে পদ্ম হবে কি করে? ইন্দুবালা ছেলে মেয়েদের সামনে যে কঠোর কঠিন অনুশাসন রেখেছিলেন আমাদের বাঙালি ঘরে, সেটা বড় একটা দেখা যায় না। কেন এমন কঠোর হয়েছিলেন ইন্দুবালা? তাকে তো এমন অনুশাসনের মধ্যে বড় হতে হয়নি। একটা নয়, একাধিক কারণ এর পেছনে ছিল। 3টে নদী পেরিয়ে তিনি যেদিন কলকাতায় এসে এই মল্লিক বাড়িতে ঢুকেছিলেন, সেদিন থেকেই বুঝেছিলেন তার ভাগ্য কলাপোতায় যেমন টিমটিম করে জ্বলছিল, এখানে এসে বুঝি তা নিভল। কলকাতার বাবুরা বিকেলে গলায় পাউডার মেখে তাস পেটায়, রাতে বউ পেটায়, ভোর রাতে সোহাগ করে, আর গোটা দিন পাশ বালিশ বুকে জড়িয়ে ঘুমোয়। কিংবা চিতপুরের কোনো বাড়িতে মাছের তেল চচ্চড়ি খেয়ে গা মালিশ করায়। ইন্দুবালার এই বাড়িতে নানা রকমের প্রতিবন্ধকতা ছিল। জীবনের নানা চড়াই উতরাই বিয়ের কয়েক বছরের মধ্যেই ইন্দুবালাকে করে দিয়েছিল ক্ষত বিক্ষত। মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, যদি কোনোদিন কোনো সন্তান আসে তার জীবনে, এই বাড়ির কোনো পূর্বপুরুষের ছায়া তিনি তাদের ওপর পড়তে দেবেন না। বড় ছেলে যখন পেটে, শাশুড়ি তখন সবে তার চলৎশক্তি হারাতে বসেছেন। তাও তার খানদানে মেজাজে তখনও বয়সের জং পড়েনি। নাতির মুখ যে বুড়ি দেখতে পাবে, সেই আশা ছেড়েই দিয়েছিলেন তিনি। কাজেই বাড়িতে পিতৃপুরুষের মুখে জল দেওয়ার লোক এসেছে শুনে তিনি আহ্লাদিত হয়েছিলেন। কিন্তু নাতিকে তেল মাখানো ছাড়া বড় বেশি সোহাগ করার সময় পাননি। মেজ ছেলে যখন হলো, শাশুড়ি বিছানা নিলেন, আর ছোট মেয়েকে দেখে যাওয়ার অবকাশ তার হয়নি। যে বাড়িতে মা ষষ্ঠী বিরূপ বলে দোজবরে ছেলের আবার বিয়ে দিয়েছিলেন, সেই বাড়ির উঠোন জোড়া বাচ্চাদের কলকাকলি তার শুনে যাওয়ার সৌভাগ্য হয়নি। কিন্তু মনে মনে এক পরম শান্তির গিট দিয়েছিলেন তিনি। এক গোষ্ঠী ঘটির মাঝে এক বাঙ্গাল মেয়েকে নিয়ে আসার দূরদর্শিতার বাহবা দিতে দিতে বুড়ি চোখ বুজেছিলেন। মাস্টার রতনলাল মল্লিক পরলোকে গিয়েছিলেন তারও কিছুদিন পরে। ইন্দুবালা নিজে হাতে মুখাগ্নি থেকে শুরু করে শ্রাদ্ধ শান্তি তো করেছিলেনই, এমনকি
এখনো পর্যন্ত প্রত্যেক মহালয়ায় বাড়িতে পুরোহিত ডেকে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির লোকদের জলের ব্যবস্থা করেন। নিজে দিতে পারেন না বলে পুরোহিতকে দিয়ে দেওয়ান। ছেলে মেয়েদের সেই দিকে ঘেঁষতে দেন না একটুও, বড় হলেও না। এই নিয়ে তাদের অনেক প্রশ্ন ছিল। সব জবাব থেমে যেত ইন্দুবালা যখন বলতেন, আগে মরি, তারপর নিজেরাই সব সামলিও। বড় হয়ে মল্লিক বাড়ির শেকড়ের উৎস সন্ধানে নিজেরা যখন আগ বাড়িয়ে গেছে, তখন হোঁচট খেয়েছে বারে বারে। তখন বুঝতে পেরেছে তারা কেন তাদের মা বাড়ির চারপাশের জমাট অন্ধকার থেকে এইভাবে দূরে রেখেছে, কেন তাদের কাছে স্বপ্নের মতো হয়ে উঠেছে খুলনার কোনো এক অখ্যাত অজগা কলাপোতা। বাবার থেকে তারা না দেখা মামার বাড়ির গ্রামটাকে যেন বেশি করে চেনে। মাস্টার রতনলাল মল্লিক তাদের কাছে বাবা হিসেবে কাগজে কলমে পরিচয় ছাড়া আর কিছুই না। মাঝে মাঝে ঝোড়ো হাওয়ার মতো কোনো কোনো বদ দূরসম্পর্কের শ্বশুরবাড়ির আত্মীয় এসে সম্পত্তি বাগাতে চেষ্টা করেছে, ছেলে মেয়েদের উস্কিয়ে দিয়েছে। ইন্দুবালা নিজে সেই সব ফাটল মেরামতি করেছেন। এখানে এইগুলো হয়তো বিস্তারে বলা যেতে পারত, তাহলে আর 5টা ঘরের কুটকচালির মতো হতো ব্যাপারটা। লাউয়ের খোসায় পোস্ত দিয়ে ভাজার স্বাদটা আর থাকতো না, গরম ভাতও হয়ে যেত জীর্ণ। ছোট বাচ্চারা এই ছেনমিত্তির লেন ছেড়ে বেরোয়নি খুব একটা। বাবা বাছা করে আদর করেনি তাদের কেউ। মামার বাড়ি থেকে আসেনি তাদের জন্য কোনোদিন পুজোর জামা, কিংবা বাবার দিকের কোনো কুটুম পয়লা বৈশাখে পাঠায়নি মিষ্টির হাড়ি। অথচ তারা জানত খুলনা বলে একটা জায়গা আছে, সেই বাড়িতে একটা তুলসী মঞ্চ আছে, কপোতাক্ষ নদীর পাড়ে আছে মায়ের স্কুল। একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন বুকে নিয়ে বাংলা ভাষার জন্য তাদের মামা দিদা সবাই শহীদ হয়েছে। তাদের মা শহীদ পরিবারের মেয়ে। আদর আহ্লাদে ইন্দুবালা বড় করেননি ছেলে মেয়েদের ঠিকই, তাই বলে ভালোবাসা ছিল না বললে কতকের পাপ বাড়বে। ইন্দুবালার ভালোবাসা সেই ছোট্ট থেকে ছেলেমেয়েরা বুঝে গিয়েছিল অন্যরকম ভাবে। তাদের জন্য বড় বড় বয়ামে, কাচের শিশিতে, অ্যালুমিনিয়ামের কৌটায় ইন্দুবালা যত্ন করে কত কিছু যে খাবার করে রাখতেন। কোনোটাতে নাড়ু, কোনোটাতে মুড়ির মোয়া, চিড়ে ভাজা, কুচি নিমকি, গজা, আরও কত কি যে আজ তা নিজেও মনে করতে পারেন না। বড় ছেলে যেবার কলেজের পরীক্ষা দিল, সেবার নিজে গিয়ে কালীঘাটের মায়ের কাছে পুজো দিয়ে এসেছিলেন। বলে এসেছিলেন কোনোদিন নিজের জন্য তিনি কিছু চাননি, কিন্তু ওকে দাঁড়াবার জায়গাটুকু করে দিও মা। ছেলে ভালোভাবে পাশ করেছিল, শুধু তাই নয়, ভালো একটা কলেজে পড়তেও গিয়েছিল সে। ইন্দুবালা জানতেন একটাকে দাঁড় করাতে পারলে বাকিগুলো ঝপঝপ করে দাঁড়িয়ে পড়বে। তাই হয়েও ছিল। বড় ছেলে প্রথম চাকরির মাইনেটা মাকে দিতে এলে ইন্দুবালা খুশি হয়েছিলেন মনে মনে, কিন্তু মুখে কিছু প্রকাশ করেননি। টাকা তো তিনি নেননি, বরং ছেলের বিয়ে দিয়ে আলাদা করে দিয়েছিলেন। বাকি দুটো কথা শোনাতে এলে ইন্দুবালা তাদের মুখের ওপর সোজা সাপটা বলে দিয়েছিলেন, নিজের পায়ে দাঁড়িয়ে এবার নিজেদের পথ দেখতে হবে। তার চারপাশের থেকে ভিড় বাড়ানো বরদাস্ত করবেন না তিনি। বড় রুক্ষ মনে হয়েছিল সেদিন কি ইন্দুবালাকে? তা তো হয়েছিলই, কিন্তু তিনি জানতেন প্রথম থেকে দূরে না সরালে আর কোনো দিনই যে ওরা নিজেদের গুছিয়ে উঠতে পারবে না, নিজের সংসার হবে না, মাথা গোজার জায়গাও। আস্তে আস্তে বাড়ি ফাঁকা হয়ে গেল ইন্দুবালার। জীবনটা তো তারও অনেক দিন আগেই ফাঁকা হয়ে গিয়েছিল তার। ধনঞ্জয় সাপ সাপান্ত করল, কেমন মা তুমি, ছেলে মেয়েদের দূর করে দিলে, মরার সময় জল পাবে না দেখে নিও। ভর সন্ধেবেলায় ধনঞ্জয়ের কথাটা বড় বুকে বেজেছিল।
কিন্তু ইন্দুবালা জানতেন তার দুই কুলে কেউই মরার আগে জল পায়নি। তিনিও যে পাবেন সেই আশাও করেন না। ইন্দুবালা তাই কালো তিলের সাথে গঙ্গা জল দেন প্রতি বছর। পিতামহ থেকে শুরু করে মাতামহ, শ্বশুরবাড়ির তিন কুলের কেউই বাদ পড়ে না। এমনকি মনিরুল, সেই কবেকার ৭১-এর যুদ্ধে হারিয়ে যাওয়া নিজের প্রথম প্রেমকে পর্যন্ত সারাদিন নির্জলা থেকে ইন্দুবালা জল দেন। মনটা ঝুপ করে খারাপ হয়ে যায়। ধনঞ্জয় সেটা বুঝতে পারে। বিরক্ত করে না তখন সে ইন্দুবালাকে। নিজে নিজে উনুন ধরায়, সবজি কাটে, আটা মাখে। ইন্দুবালা নিচে নামেন অনেক দেরি করে। মহালয়ে ইন্দুবালার হোটেলের মেনু সাদা তিলের বড়া, নারকেল ডাল, কোচো মাছের চচ্চড়ি আর চালতার চাটনি। মেসের ছেলেমেয়েগুলো হাপুস হুপুস করে খেয়ে আঙ্গুল চাটতে চাটতে শুতে যায়। চাঁদপানা মুখগুলো আবার কয়েকদিন দেখতে পাবেন না ইন্দুবালা। কেউ জড়িয়ে ধরে, কেউ চুমু খায়, কেউ সেলফি তোলে। দিদাকে তারা নাকি খুব মিস করবে। ভালো থেকো তুমি। আর পুজোয় একদম ভালো ভালো রান্না করো না, তাহলে ওই ধনাদাই সব খাবে। কত কি সব কলবল করতে করতে বেরিয়ে যায়। কিচ্ছুটি মুখে না দিয়ে ইন্দুবালা উপরের ঘরে গিয়ে চুপটি করে বসেন। কাদের জন্য তার আজ এত ফাঁকা ফাঁকা লাগে? সব্বাইকে নিয়ে থাকলে আজ এই নিশুতি রাতে এই বাড়ি গম গম করত। কোনো ঝগড়া নেই, ঝাঁটি নেই, মনের কোনো মালিনত্ব নেই। তবুও ছেলেমেয়েগুলোকে এত দূরে সরিয়ে রেখে কি পেলেন তিনি? একা বাঁচার সুখ। কার জন্যে একা হয়ে গেলেন তিনি? বাবার জন্যে? মনিরুলের জন্যে? মাস্টার রতনলাল মল্লিকের জন্যে? নাকি অলোকের জন্য? দম বন্ধ হয়ে আসে তার। ঠিক এই রকম সময়ে ইন্দুবালার যেটা হয়, তিনি আর চুপ করে বসে থাকতে পারেন না, কাজ করতে হয় তাকে। মনে পড়ে যায় 10টা নারকেলের কথা, কিলোটাক খোয়া ক্ষীর। ধনঞ্জয় মাঝরাতে শুনতে পায় খড়খড় আওয়াজ। ঘুম থেকে উঠে দেখে নারকেল কুচ্ছেন ইন্দুবালা। খিচিয়ে ওঠে ধনঞ্জয়। নিজে তো শান্তি পাবেই না, আমাকেও শান্তি দেবে না তুমি। ইন্দুবালা মুখ না তুলেই বলেন, তুই শুতে যা ধনঞ্জয়, আর যাওয়ার সময় রান্নাঘরে দৌড়টা দিয়ে যা। ধনঞ্জয় যেতে চায় না। কাল সকালে এইসব নিয়ে বসলে হতো না? এই এতগুলো নারকেল এখন কুটবে, বাটবে? তার চেয়ে যাও না, ছেলেমেয়েরা পুজোয় কত কি পাঠিয়েছে সেগুলো দেখো না। ঘুম না এলে সেলাই ফোড়াই করো। ইন্দুবালা খুব শান্তভাবে তাকান ধনঞ্জয়ের দিকে। এই সময়ে তার একটুও ঝগড়া করতে ইচ্ছে করে না। আমি কি করব না করব সব তুই বলে দিবি নাকি দনা? ইন্দুবালার এই চাহনি ধনঞ্জয় চেনে। মনে যা ভেবেছে তাই করবে। সে দাঁড়ায় না, দৌড় এঁটে চলে যায়। চণ্ডীমণ্ডপে অধিবাসের ঘট বসে গেছে। মহালয়াতে পুজো হয়েছে কাসর ঘণ্টা পিটিয়ে, কিন্তু কুমুদপালের তখনও চোখ আঁকা হয়নি মা দুর্গার, তার ছানাপোনাদের। অনেকের সাথে ঠায় দাঁড়িয়ে আছে ইন্দুবালাও চণ্ডীমণ্ডপে থামের সামনে। টিমটিম করে জ্বলছে হ্যারিকেন। কুমুদ পাল তোড়জোড় করছে কাজ শুরু করার। ঠিক সেই সময়ে কেউ একজন খোঁচা মারে ইন্দুবালাকে। সে বিরক্ত হয়, পেছন ফিরে দেখে অতসী। স্কুলে একই ক্লাসে পড়ে। তারই দিকে তাকিয়ে মুখে বলে না, অতসী অমন খোঁচাচ্ছিস কেন? অতসী ফিসফিস করে বলে, বাড়ি চল, মেয়েদের ন্যাংটা ঠাকুর দেখতে নেই, মা বলেছে। ইন্দুবালা বলে, তোর মা বলেছে তখন তুই জানা, আমি এখন চোখ আঁকা দেখব, তারপর দুর্গার শাড়ি পরাও। অতসীর মুখ বাঁকায়। এই জন্যে সবাই তাকে ঢুলুনি বলে। বেটা ছেলেদের গায়ে পড়া।
ওই দেখ কে এসেছে, ডাকছে তোকে। ইন্দুবালা ফিরে তাকায়। দূরে অন্ধকারে বড় জাম গাছটার নিচে সাইকেল নিয়ে দাঁড়িয়ে মনিরুল। যদিও মনিরুল তাকে ডাকছে না একটুও। অনেক দূর থেকে দাঁড়িয়ে সে দেখছে ঠাকুরের রং করা ওই টানা টানা চৌকো দুটোতে লাল কালির কাজল পরানো। কিন্তু ইন্দুবালার রাগটা যেন চড়াং করে মাথায় ওঠে। চণ্ডীমণ্ডপ থেকে সোজা নেমে এসে দাঁড়ায় মনিরুলের সামনে। এখানে কি করছিস তুই? মনিরুল আমতা আমতা করে বলে, ঠাকুরের রং করা দেখছিলাম। ইন্দুবালা আরও রেগে যায়। তোর আবার ঠাকুরের রং করা দেখার কি আছে? আমি যা করব তোকেও তাই করতে হবে মনিরুল। রাগলে তার নাকটা ফুলে ফুলে ওঠে। মনিরুলের সেটা দেখতে ভালো লাগে, কিন্তু এখন একটুও তাকাতে পারছে না সে ইন্দুবালার দিকে। সবে গোবটা ছেলেটা মাথা নিচু করেই বলছে, তোর খারাপ লাগবে জানলে আসতাম না। ইন্দুবালা আরও ঝাঁঝিয়ে ওঠে, বলে, আসবি না। চলে যাচ্ছে মনিরুল আস্তে আস্তে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে। ইন্দুবালাও ফিরে যাচ্ছে চণ্ডী মণ্ডপে। দুর্গার চোখ আঁকা হচ্ছে। কুমুদ পাল তার শিল্পীর হাতের ছোঁয়ায় দেবীর প্রাণ প্রতিষ্ঠা করছেন। কপোতাক্ষের মাটির ঠাকুরও যেন জ্যান্ত হয়ে উঠেছে। কিন্তু এইসব আর ভালো লাগছে না ইন্দুবালার দেখতে। বাড়ি চলে যাচ্ছে ইন্দুবালা। কেন অমন করে বলতে গেল মনিরুলকে সে? কি ক্ষতি হতো সে দুর্গার চোখ আঁকা দেখলে? সবাই তো দেখছিল। ওই অতসীটাই হচ্ছে যত নষ্টের গোড়া। ইন্দুবালাকে বলে কিনা ছেলে ঢলানি। যত রাগটা সে তাপসীর দিকে নিয়ে যেতে চায়, তত রাগ গড়িয়ে আসে নিজের দিকে। ঠিক করল কি ইন্দুবালা? মনিরুলকে কেন অমন করে বলল সে? আর কেনই বা মনিরুলের কথাই বারবার মনে পড়ছে? ভালোবেসে ফেলল নাকি ছেলেটাকে? অন্ধকারে পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় নিজেই যেন নিজের মুখ চাপা দেয় ইন্দুবালা। কি বলছে সে? এক মুসলমান ছেলের সাথে এক হিন্দু মেয়ের বিয়ে হতে পারে না, কোনোদিন না। ঝোপ থেকে কোনো একটা তক্ষক যেন ঠিক ঠিক বলে উঠল। ভয় পেয়ে গেল ইন্দুবালা আরও। ছুট্টে বাড়ি এসে তার মনটা অবশ্য ভালো হয়ে গেল। ঠাম্মা উঠোন জুড়ে বসে নারকেল কুড়ছে, আর একদিকে দুধ জাল দিচ্ছে কাঠের উনুনে। কি করবে ঠাম্মা? ঠাম্মা হাসে। দেখিস না কি করব। ইন্দুবালা নাছোড়। না, আমাকে বলতে হবে কি করছো তুমি। ঠাম্মা বলে, ওই বারকোষটা তোলতো ইন্দু। এগিয়ে যায় ইন্দুবালা। বারকোষ তোলে। তার নিচে সাজানো ছোট ছোট ছাঁচ, কোনোটা ময়ূর, কোনোটা পান পাতা, কোনোটা আলপনার নকশা। ইন্দুবালার মুখটা যেন এই অন্ধকারে আরো আলো হয়ে যায়। তুমি চন্দ্রপুলি গড়বে ঠাম্মা? সরাসরি কোনো উত্তর দেয় না ইন্দুবালার ঠাম্মা। মা দুর্গাকে দেখেছিস তো দিদিভাই? কেমন এক চালার নিচে স্বামী সন্তানদের নিয়ে শান্তিতে আছে। ওই শান্তিটাই বড় জিনিস। ওটা না থাকলে জীবনে কিছুই থাকবে না। ইন্দুবালা নড়ে চড়ে বসে। অশান্তির কি হলো ঠাম্মা? আমি কি কিছু করেছি? ঠাম্মা নারকেল বাটতে বাটতে বলে, না, তুই কেন করবি দিদিভাই? মানুষ করে। মানুষ মানুষের নামে বদনাম রটায়। এত রাতে সমত্ব মেয়ে বাইরে থাকলে বাড়ির অমঙ্গল হয়। ইন্দুবালার চোখ ফেটে জল আসে। আমি কিছু করিনি ঠাম্মা। মনিরুলকে চলে যেতে বলেছিলাম। মেয়ের সরলতা দেখে ঠাম্মা কি করবে বুঝতে পারে না। বাড়ির ভেতরে যাতে আওয়াজ না যায় তাই তক্ষুনি ইন্দুবালার হাতে ধরিয়ে দেন হাতাখানা। দুধটা আস্তে আস্তে ঘন হয়ে উঠছে দিদিভাই। যতক্ষণ না ক্ষীর হচ্ছে নাড়তে হবে, তলায় লেগে গেলেই মুশকিল। ধরা দুধের গন্ধ হলে চন্দ্রপুলি কেউ খাবে না যে। নারকেল কোড়া হয়ে গেছে ইন্দুবালার। এই বয়সে 10টা নারকেল কোড়া চারটিখানি কথা নয়। ঘামছেন তিনি। এবার বাটতে হবে শিলে ফেলে পুরোটা, মিহি করে।
যাতে একটু এবড়ো থেবড়ো কুচি না পড়ে মুখে, জিভে দেওয়ার সাথে সাথে যাতে গলে যায় চন্দ্রপুলি। দিনের বেলা হলে ধনঞ্জয় জোর করে মিক্সিতে বাটতে বলতো, কিন্তু ইন্দুবালা জানেন প্রাচীন এক শিলায় নারকেল বাটা আর যন্ত্রে বাটার মধ্যে অনেক তফাৎ থাকে। পাথরের ওই স্বাদটা কি 3টে স্টেনলেস স্টিলের ব্লেড দিতে পারে? কখনোই না। ইন্দুবালা তার শ্বশুরবাড়ির সেই কবেকার ভারী শিলখানা পাতেন, বাটতে বসেন। আর ওইদিকে তখন কবেকার যুগ এফাল ওফাল করে সিঁড়ি দিয়ে নেমে আসে বড় ছেলে, মেজ ছেলে, আর তার কোলে আবার ছোট্ট মেয়েটা। আমরাও খাবো মা, ইন্দুবালা বলেন। আগে হোক, তারপর খেও। এখন ঘুমিয়ে পড়ো, যাও। কিন্তু কেউ যেতে চায় না। তিনজনেই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে ইন্দুবালার দিকে। ইন্দুবালা বুঝতে পারে এরা এখান থেকে কেউ নড়বে না। মায়ের জেদ আর ধৈর্য দুটোই তারা পেয়েছে। বড় ছেলেকে উনুনে দুধটা নাড়তে দিয়ে ছোট ছেলেকে এলাচ ছাড়াতে বলেন। মেয়েটা কোলে ঢুললেও বারবার জেগে উঠছে। মেজুর দিকে তাকিয়ে দাদা বলছে। ও বাবা বলতে শেখেনি, কারণ বাবাকে ওর মনেই নেই। এই বাড়িতে বাবা বলে কেউ কাউকে ডাকে না, তাই ওই শব্দটা আপাতত ওর জীবন থেকে উধাও। দুধ উথলে ওঠার হলে বড় ছেলে ফু দেয়। ইন্দুবালা বকেন, ওইভাবে মুখের হাওয়া দিতে আছে, ঠাকুর খাবে না? মেজ এলাচ ছাড়াতে ছাড়াতে বলে, তাহলে আমরা কখন খাবো মা? মেয়েটা কোল থেকে মা মা বলে ওঠে। ইন্দুবালা নারকেল বেটে চলেন। রাত বাড়তে থাকে। ঘন দুধ ক্ষীর হলে তার মধ্যে ওই নারকেল বাটা চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকেন, যতক্ষণ না মণ্ডটা শক্ত হয়। ছেলে দুটো ততক্ষণে বসে থাকে। রান্নাঘরের দেওয়ালে ঠেস দিয়ে ঢোলে। মেয়েটা ঘুমের মধ্যে কাদা। ছোট ছোট ছাঁচে পুরগুলো পড়েন ইন্দুবালা। বড় কাঁসার থালায় ভর্তি হতে থাকে ময়ূর, নকশা কাটা নৌকা, পাপড়ি মেলা ফুল, জলের মধ্যে হাঁস, পদ্মপাতার আলপনা, আরও কত কি। ঘুম থেকে তুলে দেখান দুই ছেলেকে। মেয়েটার তো তখন অত বোঝার বয়স হয়নি। হাঁ করে তাকিয়ে থাকে ছেলে দুটো অবাক হয়ে। আর ইন্দুবালার ঠিক সেই মুহূর্তে কান্না পায়, ভীষণ কান্না পায়। ফাঁকা রান্নাঘরে থালা ভরা চন্দ্রপুলি নিয়ে 70 পেরোনো ইন্দুবালা মুখে কাপড় গুজে হাহাকার করেন। পাছে ধনঞ্জয় শুনতে পায়, ছেলেদের ফোন করে ডাকে। ওরা জেনে যায় ওদের মা সত্যি ওদের কত ভালোবাসে। ইন্দুবালা জানতে দিতে চান না তার এই ভালোবাসা কাউকে। যাদেরই ভালোবাসতে গেছেন তারাই চলে গেছে পৃথিবী ছেড়ে। এটা যে অভিশাপ তার জীবনে। উনি এই বয়সে সন্তান শোক পেতে চান না। ঠাম্মা তাকিয়ে থাকে ফর্সা হয়ে আসা আকাশের দিকে। কাঠের উনুন প্রায় নিভে গেছে। উঠোনখানা ভর্তি হয়ে আছে হাতে গড়া ঠাম্মার চন্দ্রপুলিতে। মেয়ে মানুষের এত কান্না কিসের? বুকে পাথর না বসাতে পারলে মেয়ে মানুষ হয়েছিস কি জন্য তুই? যা, সাজি ভরে শিউলি ফুল তুলে নিয়ে আয় তো দিদিভাই, আর হাতে কয়েকটা চন্দ্রপুলি নিয়ে যা। যাকে ভালো লাগবে তাকে দিস। জীবনে বিলিয়ে দেওয়ার চেয়ে আনন্দ আর কিছুতে নেই রে। ইন্দুবালা শাড়ির আঁচলে বাঁধে চন্দ্রপুলি। সাজি নিয়ে সারা রাত না ঘুমানো চোখে কন্যে হয়ে ফুল তুলতে। কিন্তু কোন দিকে যাচ্ছে সে? এ তো ভরচাচ পাড়া নয়। বিশালক্ষী তলা পেরিয়ে সে যাচ্ছে মোক্তার পাড়ায়। কেন যাচ্ছে সে? অনেক ভোরে মোক্তার পাড়ার মাঠে শিউলি গাছটার নিচে কে যেন সাদা চাদর মেলে বসে থাকে। সেই চাদরের টুকরোগুলো কুড়িয়ে সাজিতে ভরতে ভালো লাগে ইন্দুবালার। শরতের এই ভোরেও কেমন যেন হেমন্তের হাওয়া দিচ্ছে, শিরশির করছে গা।
চারিদিকে ছেঁড়া ছেঁড়া মেঘের মতো কুয়াশা জমাট বেঁধে আছে। থমকে দাঁড়ায় ইন্দুবালা গাছের সামনে এসে। কে ওখানে দাঁড়িয়ে? কে? শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনো অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।